মিঠি জোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়কে কিছুতেই সহ্য করতে পারছে না অনির্বাণ। যে রায়কে এত ভালোবাসতো, কত কষ্ট করেছে বাচ্চার জন্ম যখন হয়, কিছুতেই রায়কেও ছেড়ে দেয়নি, আগলে রেখেছিল, বাড়িতে থাকতো যাতে রায়কে না একা থাকতে হয়। এত আদর যত্ন, এত ভালোবাসা হঠাৎ করে কি করে উবে গেল। এসেছে ওর বন্ধু সিমরানের সাথে গল্প আড্ডা, এগুলো সহ্য করতে পারেনি রায়। কোনো দিন সিমরানের গল্প করেনি রায়ের কাছে। মাঝরাত অবধি বান্ধবীর সাথে গল্প করছে, যে কোনো স্ত্রী সেটা মেনে নেবে না। ছোটোবেলার বান্ধবী, কোনো দিন কেন ওর কথা বলেনি? ওর মনে অনেক প্রশ্ন ছিল। একদিন তাই বলেই ফেলেছে যে ওর সাথে হয়তো কোনো সম্পর্ক আছে, কিন্তু অনির্বাণ সেটা সহ্য করতে পারেনি। রায়কে যে কিভাবে অসম্মান করছে, রায় সেগুলো মেনে নিতে পারছে না। ক্ষমা চেয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। বলেছে তুমি একদম কথা বলবে না, তোমার কথাগুলো বিষের মতো চতুর্দিকে ছড়িয়ে দেয়। আমি একেবারে তোমাকে সহ্য করতে পারছি না। তুমি কিভাবে কথা বলো, এই তোমাদের মেন্টালিটি, ওই তো তোমার পরিবার, তোমরা ছুটে গেলে নীলুর জন্য, নীলুকে তোমরা ছাড়াতে ব্যস্ত হয়ে গেলে। একটা যে ক্রিমিনাল, ওই রকমই পরিবারের তোমরা লোক, এর থেকে আর ভালো কি হবে? আমি ভেবেছিলাম তুমি ভালো মানুষ, কিন্তু এখন দেখছি তুমি একদমই ভালো না। না আছে তোমার বন্ধুবান্ধব, কোনো দিন কারোর সাথে মেলামেশা করো না, বন্ধু কী হয় জানো না, একটা মিডিল ক্লাস মেন্টালিটি, সন্দেহবাতিক। ওদের যে বিয়ের ছবিটা নিয়ে বলছে যে আমি জীবনে খুব বড় ভুল করে ফেলেছি, তোমাকে বিয়ে করার সিদ্ধান্তটাই আমার জীবনের ভুল ছিল। রায় অবাক হয়ে তাকিয়ে আছে, কি বলছে অনির্বাণ? ছবিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, কাঁচগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। রায় তাকিয়ে আছে, চলে গেছে ঘর থেকে, কাঁচের টুকরোগুলো তুলতে গিয়ে হাত কেটে গেছে। ও বলেছিল বাড়ি থেকে চলে যাবে বাচ্চা নিয়ে, কিন্তু বাচ্চাকে ছাড়বে না অনির্বাণ। সিমরান এই বাড়িতে থাকবে, কিন্তু রায় চলে যেতে পারে। মেনে নিতে পারেনি। সিমরান মেয়েটা খারাপ না, ও খুবই ভালো। রায়েরও বন্ধু হয়ে উঠেছে, ওকে বুঝিয়েছে তুমি চিন্তা করো না। অনির্বাণ এখন বলছে বটে ও ঠিক হয়ে যাবে। আমার আর অনির্বাণের সাথে শুধু বন্ধুত্বের সম্পর্ক, এছাড়া কিছু না। তুমি একটু আমাকে বিশ্বাস করো। ও প্রমোশন পেয়ে দুর্গাপুরে চলে যাচ্ছে। অনির্বাণ সেটার ভুল ব্যাখ্যা করছে, ভাবছে রায় কুৎসা রটিয়েছে, সেই জন্য ও এখান থেকে চলে যাচ্ছে। রায়কে অনেক কথা শুনতে হয়েছে, তোমার জন্য সিমরান আজ এখান থেকে চলে যাচ্ছে, আমি কিছুতেই ওকে এখান থেকে যেতে দেবো না। ও বলেছে আমি সিমিকে আটকে রাখবো, বলেছে খবরদার তোমার ওই নোংরা মুখে আমার বান্ধবীর নাম উচ্চারণ করবে না। বলেছে আমি হাতে পায়ে ধরবো, আমি আটকে রাখবো। বুঝতে পারছে না যে কি ঘটতে চলেছে ওর সাথে। এত রেগে গেছে অনির্বাণ, আর ওর সাথে মানিয়ে চলতে পারছে না। ওকে বালিশ দিয়ে বলেছিল তুমি এখানে একসাথে থাকবে না, বাইরে চলে যাও। বলেছিল বাচ্চাকে খাওয়াতে হবে, সেই জন্য অনির্বাণ ঘর থেকে বেরিয়ে গেছিল। চরম অশান্তি ওদের মধ্যে চলছে, আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। চাকরির খোঁজে পুরনো অফিসে গিয়েছিল, সেখানে আর খালি পদ নেই, তাই বাড়ি ফিরে এসছে। অনেক খবরের কাগজ কিনে এনেছে, বিভিন্ন জায়গায় ফোন করছে, দরখাস্ত দিচ্ছে, কিন্তু কোথাও চাকরি নেই। কি করবে বুঝতে পারছে না, বাচ্চা নিয়ে কোথায় যাবে। এদিকে অনির্বাণ সিমরানকে ডেকেছিল একটা রেস্টুরেন্টে, কিছু কথা বলবে বলে। ও ডিভোর্স করতে চায় রায়কে। বলেছে সিমরানকে যে রায়ের চেহারাটা মুখের সামনে এলেও যেন বিতৃষ্ণায় মন ভরে যাচ্ছে, ওকে আমি ঘেন্না করি। রায় বুঝতে পারে না, সিমরান ওকে বোঝানোর চেষ্টা করছে, বলছে যে হঠাৎ করে অনির্বাণ এরকম আমাকে ঘেন্না করছে কেন, কি হয়েছে ওর? এতদিন যে আমাকে ভালোবাসতো, তাহলে সবটাই মিথ্যে? মনে মনে ওর ঘেন্নাগুলো জমেছিল। আমি কি এতটাই খারাপ যে আমাকে শুধু ঘেন্নাই করা যায়, ভালোবাসা যায় না? কি এমন অন্যায় করেছি আমি? আমার কি অপরাধ সিমরান বলো? সিমরান ওকে বুঝিয়েছিল, সেই কথাগুলি অনির্বাণকে বলেছে তুই ভুল করছিস, তো সেই রায় কিশোরী, তুই তাকে এইভাবে অসম্মান করছিস, কেন করছিস? করিস না। ও ডিপ্রেশনে চলে যাচ্ছে, ওর বাচ্চা হয়েছে, তুই কোথায় সুখে সংসার করবি? বললো না শোন, আমি ভেবেছিলাম তোর সাথে কিছু কথা শেয়ার করব, তুই তো ওর উমেদারি করতে চলে এসেছিস। আমি আর রায়ের সাথে একসাথে থাকতে পারবো না, তুই এই কথাটা জেনে রাখিস।
তুই অফিস থেকে এসছিস তো, তুই এবার যা। সিমরানকে কি বলতে এসছিল জানি না, ওর ছোটোবেলার বন্ধু, একসাথে বড় হয়েছিল, কিছু কথা শেয়ার করতে এসছিল, কিন্তু দেখলো কোনো লাভ নেই। বলছে তোরা ফেমিনিস্ট, দুজন এক হয়ে গেলি, তুই এখন রায়ের বান্ধবী হয়ে গেলি, আমি তো ভাবতেই পারছি না। বলছে দেখ, আমি তোরও বান্ধবী, ওরও বান্ধবী, মেয়েটা বড় একা হয়ে গেছে। রাই ওর হাত ধরে বলেছিল তুমি আমাকে ছেড়ে যেও না, এই বাড়িতে কেউ নেই। বলছে দেখ, আন্টিও তো সেরকম সুবিধের মানুষ না, তার সাথে তুইও এরকম হলি, রাই কী নিয়ে বাঁচবে? ওদিকে রাই ডিপ্রেশনে চলে যাচ্ছে, মেয়ে কাঁদছে, কোনো হুঁশ নেই। ফোন করেছিল স্রোত, ফোন ধরতে চাইছে না, কেমন যেন হয়ে গেছে। নমিতা দিয়ে সে ফোন দিয়েছে, কথা বলেছে, বুঝতে পারছে না স্রোত কী হলো। বাড়ি এসছে, দেখছে অনির্বাণদা ঘরে কাজ করছে, যেন ওকে চিনতেই পারছে না। বলছে অনির্বাণদা চিনতে পারছো না? বলছে দেখো লিটল সিস, আমি কাজ করছি। কাউকেই সহ্য করতে পারছে না অনির্বাণ। ও এসছে দিদির কাছে, দিদি ক্ষতি হয়ে যাওয়ার আগে দেখা করতে হবে, সেই জন্য গেছে। সেখানে গিয়ে ও দিদির সাথে দেখা করবে। নমিতা দি বলল যাও। বৌদিদি একেবারেই খাওয়া দাওয়া করছে না, কেমন হয়ে গেছে, বাচ্চা কাঁদলে ধরে না, অন্যান্যরা দেখাশুনো করে, শাশুড়ি কথা শোনায়। ওদিকে নীলুকে দেখেছি, ওরা ফিরে গেছে একটা গ্রামে, একসাথে আছে, সেখান থেকেও একবার লুকিয়ে পড়েছিল, আর খুঁজে বেরিয়েছে ক্রান্তি। ক্রান্তি ভাবছে যাকগে, নীলু হয়তো চলে গেছে, ভালোই হয়েছে, এই জীবনটাও নিতে পারবে না, এত কঠিন, আমাদের কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু পরে আবার বাড়িতে এসে দেখছে ও ঘরেই বসে আছে, আচার খাচ্ছে। বলছে কী ব্যাপার তুমি এখানে? আমি যে তোমায় খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলে? বললো এই ঘরেই জানলার তলায় লুকিয়েছিলাম। বলছে তুমি এইভাবে ছিলে? তারপর ভাত খেতে দিয়েছে। হঠাৎ দেখেছি বেরিয়ে গেছে ক্রান্তি, কোথায় যাচ্ছে? নীলু পেছনে ধাওয়া করেছে, বুঝেছে ক্রান্তি কেউ একটা ফলো করছে, বুঝতে পারছে না কে। তারপর দেখেছে নীলু সামনে এসছে। বলছে কী ব্যাপার, তুমি কেন আমার পেছনে ধাওয়া করেছো? তখন বলল যে তুমি কোথায় যাচ্ছ আমাকে বলে যাও। বলল দেখো, তোমার সাথে তো এরকম কোনো শর্ত হয়নি যে সব কথা তোমায় বলতে হবে, কেন তোমায় বলবো? বিয়ে করেছি বলে কৃতদাস হয়ে যায়নি? বলছে না, এখন তোমার সাথে আমার জীবনটা জড়িয়ে গেছে, তাই তুমি কোথায় যাচ্ছ? তোমার দলের লোকেদের সাথেই দেখা করতে যাচ্ছ, আমাকেও নিয়ে চলো, কিন্তু ওকে নিয়ে যাবে না। বলছে তুমি কি আমায় বিশ্বাস করো না? বললো না, তা কেন? বললো দেখো, আজ যদি তুমি এখান থেকে আমাকে না নিয়ে চলে যাও, আমি কিন্তু হারিয়ে যাব, তুমি আমাকে আর কোনো দিন খুঁজে পাবে না। ক্রান্তি বুঝতে পারছে না কি করবে, পুলিশের লোক নজর রাখতে পারে কোথায় যাচ্ছে না যাচ্ছে। এদিকে নীলুর কি ইচ্ছে সেটাও ও জানে না। বলছে ক্রান্তি তুমি কি ভেবেছো আমি বিয়ে করেছি বলে ঘর সংসার করব? নীলু বলল দেখো, আমি শুধু শারীরিক ক্ষুধা মেটানোর জন্য তোমাকে বিয়ে করিনি, আমি তোমার পাশে থাকবো, আমি সব সময় তোমার পাশে আছি, কিন্তু তোমাকে সব কথা বলতে হবে, লুকিয়ে গেলে হবে না, আমি তোমার স্ত্রী। কিন্তু ক্রান্তি সমস্ত কথা নীলুকে শেয়ার করতে চায় না, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কখন যাচ্ছে, কোনো রকমে ওদের জীবনযাপন কাটে, কোনো রকম একটুখানি ভাত, একটু কিছু ভাতে শাক, এই সব খেয়ে কাটাতে হয়। সেই জীবনটাও নীলু বেছে নিয়েছে, ক্রান্তিকে ছেড়েও কোথাও যাবে না, ওকে একটা নতুন দিশা দেখিয়েছে, সেই জন্য ও কৃতজ্ঞ ক্রান্তির কাছে। এইবার দেখব আমরা রায়কে ঠিক করতে পারে কিনা স্রোত। ওদিকে ক্রান্তি আর নীলুর মধ্যে কি ঘটে সেটাও আমরা দেখব। অনির্বাণকে সিমরান অনেক বুঝিয়েছিল, কিন্তু অনির্বাণ সিমরানের কথা শোনেনি। ও আর সহ্য করতে পারছে না রায়কে, ডিভোর্স চায়। আবার এটাও বলেছে বাড়ি গিয়ে দেখব আমার বাচ্চাটা নেই, তখনও আমার খারাপ লাগবে। দেখেছি রায়ের কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে মাঝে মাঝে চলে যাচ্ছে, বাইরে যাবে বলেছে, ঠাম্মির সাথে আমরা ঘুরতে যাব, কিন্তু রায়কে নিচ্ছে না। রায় অবাক হয়ে যাচ্ছে, অফিস থেকে আসছে যাচ্ছে, বাচ্চাকে আদর করছে, ওর সাথে একটাও কথা বলে না। হঠাৎ করে এত রাগ জ্বালা কি করে হলো? সিমরান তো ওর প্রেমিকা না, ওর তো বান্ধবী। ওর সাথে যদি ভাব হতে পারে রায়ের, তাহলে অনির্বাণ কেন সেটা মেনে নিতে পারছে না? কি এমন ঘটনা ঘটলো যে অনির্বাণ এত রেগে গেল রায়ের ওপর? ওকে ভালোবাসার জায়গায় ঘেন্না করছে, বাচ্চাটাকে নিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু রায়ের সাথে একটাও কথা বলছে না। কি ঘটেছে? ও
ওর মনের মধ্যে কী চলছে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।